হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ সিঙ্গেল ভ্যারিয়েবল তার প্রশ্নের অঙ্ক কিভাবে করতে হয়। এটা হচ্ছে এই সিরিজের পার্ট 3। পার্ট 1 আর পার্ট 2 তোমরা এর আগে যদি দেখে না থাকো তাহলে আমি সাজেস্ট করব যে সেই ভিডিও দুটো দেখে নাও। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বলে ক্লাস 10-এর যে বইটি আছে তার এক্সারসাইজ 1.3 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা এখানে করব। এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটার সঙ্গে যে সলিউশনটা রয়েছে পিডিএফ, সেটা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেওয়া আছে, তোমরা সেইটাকে ডাউনলোড করে তার থেকে সাহায্য নিতে পারো। আর একটা কথা বলে রাখি, যখন এই ভিডিওটা দেখবে তখন প্রথমেই তোমরা পুরো ভিডিওটা আগে দেখে নেবে না। যখনই একটা অঙ্ক দেখবে যে অঙ্কর পরে খানিকটা ফাঁকা জায়গা আছে, সেই সময়টা তোমরা পজ করে নেবে। পজ করে অঙ্কটা নিজে সলভ করার চেষ্টা করবে। যদি নিজে সলভ করতে অসুবিধা হয় তাহলে তোমরা আরেকটু দেখবে, যেখানে প্রথম দিকটা ধরিয়ে দেওয়া আছে, হয়তো কোনো ফিগার আঁকা আছে বা ইকুয়েশনটা তৈরি করা আছে, সেইটুকু দেখবে, তারপরে আবার পজ করে নিজেরা করবে। সেখানে যদি না পারো তাহলে পুরোটা দেখবে, প্রথমেই পুরো অঙ্কটা দেখে নেবে না। আচ্ছা, এবার চলে আসি। আমরা জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ সিঙ্গেল ভ্যারিয়েবল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে জেনারিক ফর্ম, যেখানে দেখো এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 1 আর এক্স টু দি পাওয়ার 0, এই যে তিনটি এক্স এর যে তিনটি টার্ম রয়েছে তার সহগ বা কোএফিসিয়েন্ট সেগুলো হচ্ছে এ বি সি, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা। এক্স এর যে হাইয়েস্ট পাওয়ার সেটা হচ্ছে 2 আর এ নট ইকুয়াল টু 0। এইটা হলে তবে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ সিঙ্গেল ভ্যারিয়েবল হয়। এটা তোমরা আগেও দেখেছো, এটা আবার বলা হলো। এখানে একটা অঙ্ক আছে, দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা কি করে সংখ্যাটা নির্ণয় করব? দেখো, প্রথমে মনে করি কি দশক আর একক এই যে দুটো ভাগ আছে তার মধ্যে দশকের ঘরের সংখ্যাটি হচ্ছে এক্স। এবার বলেছি এককের স্থানীয় অঙ্কটি হচ্ছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে? x প্লাস 6। তাহলে সংখ্যাটি কি হবে? 10x প্লাস x প্লাস 6। এবার আমরা সমীকরণটা গঠন করার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো, শর্তানুসারে কি বলছে? 10x প্লাস x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটা, আর তার থেকে যদি x ইন্টু এক্স প্লাস 6, তার মানে হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল, এটাকে যদি বিয়োগ করা হয় তাহলে আমরা পাচ্ছি 12। এটা হচ্ছে সংখ্যাটা আর এটা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল, সেটা অঙ্কদ্বয়ের গুণফলটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 12। এবার যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি তাহলে আমরা কি পাচ্ছি? 10x প্লাস x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 12। সেখান থেকে আমরা কি পাচ্ছি? 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0। এইটাকে এবার দেখো ফ্যাক্টরাইজ করা হচ্ছে মিডল টার্ম ব্রেকিং করে আমরা কি পাচ্ছি? x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে দুটো ফ্যাক্টর, এবং সেখানে তোমাকে লিখতে হবে যে দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, যে কোনোটি 0 হতে পারে, তাহলে x মাইনাস 3 যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 3 হবে, আর x মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 2 হবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা ধরে নিয়েছিলাম দশকের সংখ্যাটি হচ্ছে x, তাহলে x ইকুয়াল টু 2 অথবা x ইকুয়াল টু 3 যদি হয়, এককের সংখ্যাটি হবে 2 প্লাস 6 মানে 8, অথবা 3 প্লাস 6 বা 9। পরের অঙ্কতে আমরা চলে আসি। এখানে দেখো, এখানে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। এই সময়টা আমি তোমাকে সাজেস্ট করব তুমি ভিডিওটা পজ করো, পজ করে তোমরা নিজে সমীকরণটা গঠন করার চেষ্টা করো। যদি না পারো তাহলে বাকি অংশটা দেখো। এখানে আমরা কি পাচ্ছি? মনে করি একটি ধনাত্মক সংখ্যা x,
তাহলে সংখ্যা দুটি কি হবে, যেহেতু বলেছে দুটি ধনাত্মক সংখ্যা অন্তর হচ্ছে 3, তাহলে আমরা কি পাচ্ছি, সংখ্যা দুটি কি পাচ্ছি, x এবং x+3, এবং বলেছে তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে প্রথমটার যদি বর্গ হয় x², তাহলে পরেরটার বর্গ হবে x+3 হোল স্কয়ার। দুটি সমষ্টি হচ্ছে 117, তাহলে 117 লিখলাম। এবার দেখো, যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি আর ফ্যাক্টরাইজ করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x+9 ইন্টু x-6 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কি কি হতে পারে, একটা হতে পারে -9 আর একটা হতে পারে 6। এখানে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে -9টাকে আমরা রিজেক্ট করছি, আমরা নিচ্ছি x ইকুয়াল টু 6। বেশ, এবার পরের অঙ্কতে বলছে কি, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে আমরা এখানে কি করব, যখনই দেখবে এরকম একটা অঙ্ক দিয়েছে, প্রথমে আগে খুব সুন্দর করে রাইট সাইডে ত্রিভুজের ছবিটা আঁকবে। এই দেখো, এখানে কি বলেছে, ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি উচ্চতা হচ্ছে h। উচ্চতা যদি h হয়, তাহলে ভূমিটা কত হচ্ছে, বেস হচ্ছে h কে আগে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে উচ্চতা দ্বিগুণ হবে, তার সঙ্গে 18 মিটার বেশি, মানে 2h + 18। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু 2h + 18 ইন্টু h ইকুয়াল টু 360। এটা দেওয়া আছে, 360 হচ্ছে ওর ক্ষেত্রফল। তাহলে আমরা কি পাচ্ছি, h - 15 ইন্টু h + 24 ইকুয়াল টু 0। সেখান থেকে পাচ্ছি, তাহলে h ইকুয়াল টু -24 হতে পারে, h ইকুয়াল টু 15ও হতে পারে। কিন্তু যেহেতু এখানে উচ্চতা, যেটা একটা লেংথ, সেটা ঋণাত্মক হতে পারে না, তাই জন্য হচ্ছে h ইকুয়াল টু 15 নিতে হবে। তাহলে কি বলেছে, ত্রিভুজটির উচ্চতা কত, ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 15 মিটার। পরের অঙ্কটা দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। একটা স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লেখো। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব, যেখানে দেখাচ্ছে এটা 200 কিলোমিটার, একটা স্থান থেকে আরেকটা স্থানের দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। মনে করি মোটর গাড়ির গতিবেগ হচ্ছে v কিলোমিটার/আওয়ার, তাহলে কত সময় লাগবে, 200 ডিভাইডেড বাই v। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, যেহেতু মোটর গাড়ির গতিবেগ হচ্ছে, জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে আমি পাচ্ছি জিপ গাড়ির গতিবেগ হচ্ছে v + 5। তাহলে জিপ গাড়িতে যেতে কত সময় লাগবে, 200 ডিভাইডেড বাই v + 5 আওয়ার। তাহলে এবার কি বলেছে, যে জিপ গাড়িতে যেতে 2 ঘন্টা সময় কম লাগে মোটর গাড়ি অপেক্ষা। তাহলে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়িতে যদি 2 ঘন্টা সময় কম লাগে, তাহলে আমি কি পাচ্ছি, 200 বাই v, এটা হচ্ছে মোটর গাড়িতে যেতে টাইম লাগে, আর 200 বাই v + 5 এটা হচ্ছে জিপ গাড়িতে যেতে টাইম লাগে। তাহলে একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি, তাহলে আমি কি পাচ্ছি, 2। তাহলে দেখো পরের স্টেপে আমরা কি পাচ্ছি, 2 দিয়ে এটাকে ডিভাইড করা হচ্ছে, তাহলে এটা 100 হচ্ছে, 100টাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি v + 5 মাইনাস v ডিভাইডেড বাই v ইন্টু v + 5 ইকুয়াল টু 1। সেখান থেকে দেখো এই স্টেপগুলো যেভাবে ফ্যাক্টরাইজ করা হয়েছে, ফ্যাক্টরাইজ করে আমরা কি পাচ্ছি, v + 25 ইন্টু v - 20 ইকুয়াল টু 0। তাহলে v এর একটা ভ্যালু হতে পারে -25 আর একটা ভ্যালু হতে পারে 20, কিন্তু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, সুতরাং v = 20। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত, 20 কিলোমিটার/আওয়ার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তাকার ক্ষেত্রের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি।
এখানে আমরা কি করছি, প্রথমে একটা আয়তাকার ক্ষেত্র সেটাকে ড্রয়িং করছি, ড্রয়িং করে বলছে আমরা ধরে নিচ্ছি যে ধরো প্রস্থ হচ্ছে এক্স, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা মিলে কত হবে, যেহেতু পরিসীমা বলেছে 180 মিটার, তাহলে 180 মিটার মানে কি, প্রস্থ ইন্টু 2 প্লাস দৈর্ঘ্য ইন্টু 2, সেইটা মিলে হচ্ছে 180 মিটার। তাহলে শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হবে, 180/2, তার মানে 90 মিটার হবে। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 90 মাইনাস এক্স। এটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা আরেকবার ভালো করে এটা রিওয়াইন্ড করে একটু দেখে নাও এই জায়গাটা। এবার কি বলেছে, ক্ষেত্রফল বলেছে 2000 বর্গমিটার। তাহলে 2000 বর্গমিটার যদি হয় তাহলে হচ্ছে x ইন্টু 90 মাইনাস এক্স ইকুয়াল টু 2000। তাহলে এবার আমরা কি পাচ্ছি সেখান থেকে, x মাইনাস 40 ইন্টু এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। সেখান থেকে হচ্ছে কি x এর ভ্যালু 40 হতে পারে, x এর ভ্যালু 50 হতে পারে, কিন্তু আমরা বলেছি, আমরা ধরে নিয়েছি কি প্রস্থ ইজ ইকুয়াল টু x ধরেছি, তার মানে প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়, তার মানে যেখানে ছোট ভ্যালু সেইটা নেবো। তাহলে প্রস্থ হচ্ছে 40 মিটার, প্রস্থ যদি 40 মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে কত, 50 মিটার। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি, তাহলে প্রস্থ হচ্ছে 40 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। আচ্ছা, পরের অঙ্কতে বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটাই প্রথমে করে দেওয়া আছে, তোমরা এটাকে প্রথমে নিজে চেষ্টা করো, যদি না পারো তাহলে এই সলিউশনটা দেখো। এখানে দশক এবং একক এই দুটি সংখ্যার মধ্যে, দুইটি অঙ্কের মধ্যে দেখো প্রথমে এককটাকে ধরা হয়েছে x, তাহলে দশক হবে x মাইনাস 3, তাহলে সংখ্যাটি কত হবে 10 ইন্টু এক্স মাইনাস 3 যেটা দশকের ঘরে আছে প্লাস x। তাহলে শর্তানুসারে কি পাচ্ছি, এইটা হচ্ছে আমরা সংখ্যাটা মাইনাস এটা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল করে আমি পাচ্ছি 15। এটাই যদি আমরা এই ইকুয়েশনটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, ফ্যাক্টরাইজ করলে আমি পাচ্ছি x মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 9 হতে পারে অথবা x ইকুয়াল টু 5 হতে পারে। এককের ঘরের অঙ্কটি তার মানে 5ও হতে পারে 9ও হতে পারে। আচ্ছা, পরের অঙ্কটিতে কি বলছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 1/9 মিনিটে পূর্ণ হয়, যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি হতে একটি নল অপেক্ষা অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করতে পারবে হিসাব করে লিখতে হবে। আমরা কি ধরে নিচ্ছি, প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে ধরে নাও যে x মিনিট সময় লাগে, তাহলে পরের নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে, যেহেতু 5 মিনিট বেশি লাগে বলেছি তাহলে হচ্ছে x প্লাস 5 মিনিট। তাহলে প্রথম নলটি দিয়ে আলাদাভাবে চৌবাচ্চাটি 1 মিনিটে কত অংশ পূর্ণ হয়, 1/x। সেরকম ভাবে দ্বিতীয় নলটি দিয়ে আলাদাভাবে 1 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হয়, 1/x প্লাস 5 অংশ। তাহলে এবার মনে করো যে দুটি নলই যদি একসাথে খোলা থাকে তাহলে 1 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে, এই 1/x প্লাস 1/x প্লাস 5 এত অংশই পূর্ণ হবে। এবার বলেছে কি না, যদি দুটি নলই খোলা থাকে চৌবাচ্চাটি পূর্ণ হতে 100/9 মিনিট লাগে, 1/9 মানে 100/9 মিনিট সময় লাগে, তাহলে 1 মিনিটে কত পূর্ণ হবে, 9/100, এর উল্টোটা হবে। তার মানে কি আমরা পাচ্ছি যে এই যে 1/x প্লাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 9/100, সেটাই এখানে লেখা হয়েছে। এইটাকে যদি এবার ইকুয়েশনটাকে ফর্ম করে যদি আমরা এক্সপ্যান্ড করি আর যদি তারপর ফ্যাক্টরাইজ করি তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইকুয়াল টু 0 হচ্ছে।
তাহলে আমরা x এর দুটো ভ্যালু কি পাচ্ছি, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে -25/9। এবার দেখো এটা x এর ভ্যালু ঋণাত্মক হতে পারে না, কারণ যত মিনিটে চৌবাচ্চা ভর্তি হয় সেটা তো ঋণাত্মক হতে পারে না। তাহলে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 20। তাহলে একটি নল দিয়ে যদি 20 মিনিটসে পূর্ণ হয়, তাহলে অপর নলটি দিয়ে আলাদাভাবে 25 মিনিটসে চৌবাচ্চাটি পূর্ণ হবে। পরের অঙ্কতে দেখো কি বলছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তাহলে মনে করি পর্ণা একা কাজটি x দিনে শেষ করতে পারে, তাহলে পীযূষের ওই কাজটি একা শেষ করতে কতদিন লাগবে? 6 দিন বেশি, মানে x + 6। তাহলে পর্ণা একদিনে কাজের কত অংশ করে? 1/x করে। পীযূষ একদিনে কাজের কত অংশ করতে পারবে? 1/x + 6। তাহলে এবার যদি দুজনেই একসাথে কাজ করে তাহলে একদিনে কাজের কত অংশ করতে পারবে? 1/x + 1/x + 6। এবারে বলেছে যে পর্ণা ও পীযূষ দুজনে মিলে যদি 4 দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে দুজনে মিলে যদি কাজ করে তাহলে একদিনে কত করবে? কাজের 1/4 অংশ করবে। তাহলে এইখানে এবার দেখো 1/x + 1/x + 6, এইটা মানে হচ্ছে 1/4। দেখো ইকুয়েশনটা ফর্ম করা হয়েছে। এবার সেটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, করে তারপর যদি আমরা সেটাকে ফ্যাক্টরাইজ করি, তাহলে আমরা কি পাচ্ছি? x - 6 × x + 4 = 0। তাহলে x এর ভ্যালু হতে পারে 6 অথবা x এর ভ্যালু হতে পারে -4। এবার এখানে কাজটি কতদিনে সম্পন্ন হতে পারে সেইটা ঋণাত্মক হতে পারে না, তাই জন্য আমরা নিচ্ছি x = 6। তার মানে পর্ণা কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারে, পীযূষের ওই কাজটি করতে আরো 6 দিন বেশি লাগবে, মানে x + 6 দিন লাগবে। আচ্ছা, এই অঙ্কতে কি বলছে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। আচ্ছা, এখানে দেখো মনে করি দাম কমার পূর্বে 1 ডজন কলমের দাম x টাকা, মানে 12খানা কলমের দাম হচ্ছে x টাকা। তাহলে একটা কলমের দাম কত হবে? x / 12, এত টাকা। তাহলে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে? একটা কলমের দাম যদি হয় x/12, তাহলে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে? 30 / x/12। তার মানে কি পাচ্ছি আমরা? 30 × 12 / x, মানে 360/x, এতগুলি কলম 30 টাকায় পাওয়া যাবে। এবারে বলছে প্রতি ডজনে 6 টাকা দাম কমে গেল। তাহলে 1 ডজন কলমের দাম কত হচ্ছে? x - 6, আগে ছিল ধরেছি x, তাহলে এটা হচ্ছে x - 6। তাহলে প্রতিটি কলমের দাম কত হলো? x - 6 / 12, এত টাকা। তাহলে এবার 30 টাকায় কতগুলি কলম পাওয়া যাবে? তাহলে দেখো 360 / x - 6, এতগুলি কলম এবার পাওয়া যাবে। এবার বলছে যেহেতু দাম কমে গেছে তাই জন্য 3টি কলম বেশি পাওয়া যায় 30 টাকায়। তার মানে আমি কি পাচ্ছি? যে 360/x - 6, তার থেকে যদি আমি মাইনাস করি 360/x, তাহলে আমি পাচ্ছি 3। তাহলে সেইটাকে যদি আমি এবার ইকুয়েশনটা ফর্ম করি তাহলে আমি এটা পাচ্ছি। এবার দেখো এটাকে আমি ফ্যাক্টরাইজ করছি, ফ্যাক্টরাইজ করলে পাচ্ছি x - 30 × x + 24 = 0। তাহলে x এর ভ্যালু কি হতে পারে? 30 হতে পারে, -20 হতে পারে, 24 হতে পারে। কিন্তু বলেছে কলমের দাম ঋণাত্মক হতে পারে না, তাই জন্য x = 30 হবে। সুতরাং দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল 30 টাকা। তাহলে আমরা এক্সারসাইজ 1.3 অঙ্কগুলো শিখে নিলাম। আশা করি তোমরা এইগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে মেল আইডি আছে সেখানে তোমরা মেল করতে পারো।
পরের যে ভিডিও সেখানে আমরা কি দেখব, দ্বিঘাত সমীকরণের পূর্ণ বর্গাকারে কি করে প্রকাশ করতে হয় ও শ্রীধর আচার্যের সূত্র যে আছে তার সম্বন্ধে আমরা শিখব পরের ভিডিওতে।